সে বছর বাবার অসুখের জন্য ভেবেছিলাম সরস্বতী পুজো করব না, তাই কোনো আয়োজনও করিনি। কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে ভরসা পাওয়ার পর মনে হলো বছরের একটা দিন পুজোটা করব না। দিদি জামাইবাবুরাও বললেন, রোগ যখন ধরা পড়ে গিয়েছে আর ডাক্তারবাবু নিজের মুখে যখন বলেছেন বাবা ভালো হয়ে যাবেন, তখন আর চিন্তা কি। প্রত্যেকবারের মতো সমারোহ করে সরস্বতী পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়লাম সবাই। ঠাকুর আনা, বাজার করা, নেমন্তন্ন করা, কাজ তো আর কম নয়। রাতের দিকে বাবা আমাকে কাছে ডাকলেন। বাবার মাথার পাশে বসলাম, বাবাকে অভয় দিতে লাগলাম, বাবা এইবার আপনি ভালো হইয়া যাইবেন। বাবা হাসলেন, বললেন, শোনো, আজ আমি তোমারে কয়টা কথা কমু, সারা জীবন কথাগুলো মনে রাখবা। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। মা অসুস্থ, তার মধ্যে বাবাও অসুস্থ হয়ে পড়লেন, ক্যান্সার। অনেক ডাক্তার দেখালাম, বাবাকে হাসপাতালে না দিয়ে বাড়িটাকেই হাসপাতাল বানিয়ে ফেললাম। কিন্তু একদিন এক লহমায় আমার গোটা পৃথিবী দুলিয়ে দিয়ে বাবা চলে গেলেন। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। বাবার 2টো লাঙেই ক্যান্সার হয়েছে। এই খবর শোনার পর বাবাকে বাড়িতে রাখার আর সাহস হলো না। জামাইবাবুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম বাবাকে হাসপাতালে ভর্তি করব। কিন্তু বাবার জেদের কাছে হার মানতে হলো আমাদের। বাবা কিছুতেই হাসপাতালে ভর্তি হবেন না। আমার 2টো হাত ধরে একসময় মিনতি করলেন, আমার হাসপাতালে পাঠাইও না মা, আমি বাড়ি ছাড়া কোনোখানে থাকতে চাই না। যেই কয়টা দিন আছি বাড়িতেই থাকতে চাই। বাবার কথা শুনে চমকে উঠলাম। আমরা বাবার অসুখ নিয়ে কখনো বাবার সামনে আলোচনা করা তো দূরের কথা, বাবার সামনে এমনই স্বাভাবিক কথাবার্তা বলতাম যেন বাবার সামান্য সর্দি কাশি হয়েছে, ওষুধ খেলেই বাবা ভালো হয়ে যাবেন। আমরা ঘরের দরজা বন্ধ করে বাবার বিষয়ে আলোচনা করতাম, যে আলোচনা বাবার পক্ষে কোনোভাবেই শোনার কথা নয়। তবু বাবা এত বড় একটা কথা বললেন। বাবা কি তাহলে মনে মনে বুঝতে পারছেন তিনি আর বেশি দিন নেই? এই কথাটা ভাবতে গেলেই আমার 2 চোখ জলে ভরে উঠত, আমার মন বিষাদে ছেয়ে যেত। আসলে আমার দিদিদের বিয়ে হয়েছে, তাদের স্বামী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, দেওর ননদে ভরা সংসার। যাদের এত কিছু নেই তাদেরও স্বামী ছেলে মেয়ে আছে, কিন্তু আমার তো বাড়ির এই কটি লোক ছাড়া নিজের বলতে আর কেউই নেই। আমি তো চিরকাল এই বাড়িতেই রয়ে গিয়েছি, আর তো কোথাও যাওয়া হয়নি আমার এ বাড়ি ছেড়ে। তাই বাবা মায়ের ওপর আমার টান বলো আর অধিকারী বলো, সবটাই অতিমাত্রায় বেশি ছিল। বাবার প্রভাব আমার জীবনে এতটাই ছিল যে সেই প্রভাবকে সত্যি কথা বলতে কি আমি আমার সারা জীবনেও কাটিয়ে উঠতে পারিনি। আমার মূল্যবোধ বাবা তৈরি করে দিয়ে গিয়েছেন, আমার ভালো মন্দ, ন্যায় অন্যায় বোধ বাবার তৈরি করা। আমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আজও ভাবি বাবা হলে কি করতেন, কি বলতেন। মনে মনে বাবার কথা কল্পনা করে বাবা কোন ক্ষেত্রে কি বলতে পারতেন এসব অনুমান করেই জীবনের সব ব্যাপারে সারা জীবন ধরে সিদ্ধান্ত নিয়ে এলাম। কোনো কারণে গভীর দুঃখ পেয়েও বাবার কথা মনে করেই সেই দুঃখ বোধ থেকে পরিত্রাণের পথ খুঁজি। বাবা চলে গিয়েও এভাবেই আমার প্রত্যেকটা দিনের সঙ্গে, আমার ভালো মন্দের সঙ্গে বাস করে যাচ্ছেন। বাবা যেহেতু হাসপাতালে যেতে চাইলেন না, তাই আমি আমাদের বাড়িটাকেই হাসপাতাল বানিয়ে ফেললাম। পালা করে নার্স আয়া আসতে লাগলো। বাবার সারা শরীরে নল, ডাক্তারবাবুরা দুবেলা এসে ছুঁচ ফুটিয়ে যাচ্ছেন বাবাকে। এমন কোনো প্রথিতযশা বড় ডাক্তার নেই যাকে বাড়িতে এনে বাবাকে দেখালাম না। তখনকার রাজ্যপালকে যে ডাক্তার দেখতেন লোকমুখে শুনতে পেলাম তিনি একজন ধন্বন্তরী। পৌঁছে গেলাম তার কাছেও। আসলে আমার সেই সময়ের নাম যশ খ্যাতিও আমাকে এ ব্যাপারে সাহায্য করেছিল। আমাকে কেউই ফেরাননি এবং আমিও কোথাও থেকে প্রত্যাখ্যাত হইনি। তাকে ডাকার আগেও পাগলের মতো এ ডাক্তার সে ডাক্তার করেছি। কলকাতায় বোধহয় তখন এমন কোনো বড় ডাক্তার বাদ ছিলেন না
যাকে দিয়ে অন্তত একবারের জন্য আমার বাবাকে দেখায়নি। এতবার ডাক্তার বদল করেছি শুধু একটাই কারণে, বাবাকে কেউই সারিয়ে তুলতে পারছিলেন না। আর মজার কথা হলো, একজন ডাক্তারকে কল দিলে তিনি দেখে শুনে আর একজন ডাক্তারের নাম ঠিকানা দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলতেন। হয়তো বলতেন, আমার বিষয় আমি দেখে নিয়েছি, আপনি একবার অমুক ডাক্তারকে দিয়ে কিডনির পরীক্ষাটা করিয়ে নিন তো। আমি বিলম্ব না করে মুহূর্তে তাই করতাম। কিডনির ডাক্তার এসে বলতেন, কিডনিতে কোনো সমস্যা নেই, আপনি বরং একবার লিভারটা চেক করিয়ে নিন। এইভাবে কত বড় বড় ডাক্তারবাবুদের পদধূলি যে পড়েছে আমাদের বাড়িতে, তার ইয়ত্তা নেই। টাকা যেন জলের মতো বেরিয়ে যেতে লাগলো। বাবা মাঝে মাঝেই আমাকে ডেকে বলতেন, তোমার এত পরিশ্রমের টাকা এইভাবে জলে যাইতেছে, এ তো আমি সহ্য করতে পারছি না সাবু। বাবার মুখে এসব কথা শুনলে তখন কি যে রাগ হতো আমার, তার বলার নয়। এভাবেই নানা ডাক্তারের কাছে ঘুরে যখন কিছুই কাজের কাজ হলো না, তখন কলকাতা মেডিকেল কলেজের একজন সাধারণ ডাক্তারের খোঁজ মিলল, যিনি বাবাকে দেখে বললেন, আমি ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলব। এর আগে বাবার বুক থেকে জল বার করে বাবার চিকিৎসা করেছেন অন্য ডাক্তারবাবুরা। দেখিয়েছি তখনকার বিশিষ্ট হৃদরোগের চিকিৎসক শৈলেন সেনকেও। সব ডাক্তারই সম্মিলিতভাবে বলেছেন, বুকে জল বার করার সময় যখন রক্ত আসেনি জলের সঙ্গে, তখন ওর ক্যান্সার হয়নি। কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ, ইঞ্জেকশন কোনো কিছুতেই কাজ হলো না। বাবা কদিন ভালো থাকেন, তারপর ফের আগের উপসর্গ। তখন বাবাই একদিন কাছে ডাকলেন, বললেন, তুমি পাগলের মতো করতেছ, টাকা থাকলেই উড়াইতে নাই। তোমার টাকা যখন কোনো কাজেই লাগতেছে না, তখন টাকাগুলো যাতে কাজে লাগে সেই ব্যবস্থা করো। আমারে একজন সাধারণ ডাক্তার দেখাও। ওইভাবেই মেডিকেল কলেজের ডাক্তারবাবুর কাছে যাওয়া। তিনি বাবাকে ভালো করে পরীক্ষা করে বললেন, বাবার পোলিওসেরোকাইটিস হয়েছে। পাহাড়ি এলাকার মানুষদের এই অসুখ বেশি হতে দেখা যায়। বাবা একবার পাহাড়ি এলাকায় ছিলেন আর সেখান থেকেই এই অসুখ বাঁধিয়ে এনেছেন। ওর লাং দুটো নির্দিষ্ট অবস্থান থেকে একটু সরে গিয়েছে, চিকিৎসায় ভালো করা সম্ভব। তখন বাবার বুকে আবার জল জমেছে, বাবার শ্বাস নিতে কষ্ট হয়। ডাক্তারবাবু বললেন, 2 দিন পরে আমি ওর বুক থেকে জল বার করব, তারপর চিকিৎসা শুরু করব, ভয় নেই, উনি ভালো হয়ে যাবেন। অসীম বল পেলাম মনে, এর আগে কেউ এত ভরসা দিতে পারেননি। পরের দিন সরস্বতী পুজো। সরস্বতী পুজোর পরদিন বাবার বুক থেকে জল বার করার কথা। প্রত্যেকবার আমাদের বাড়িতে খুব ধুমধাম করে সরস্বতী পুজো হতো। ইন্ডাস্ট্রির সবার নেমন্তন্ন থাকতো আমার বাড়ির পুজোয়। সে বছর বাবার অসুখের জন্য ভেবেছিলাম সরস্বতী পুজো করব না, তাই কোনো আয়োজনও করিনি। কিন্তু ডাক্তারবাবুর কাছ থেকে ভরসা পাওয়ার পর মনে হলো, বছরের একটা দিন পুজোটা করব না। দিদি জামাইবাবুরাও বললেন, রোগ যখন ধরা পড়ে গিয়েছে আর ডাক্তারবাবু নিজের মুখে যখন বলেছেন বাবা ভালো হয়ে যাবেন, তখন আর চিন্তা কি। প্রত্যেকবারের মতো সমারোহ করে সরস্বতী পুজোর আয়োজনে ঝাঁপিয়ে পড়লাম সবাই। ঠাকুর আনা, বাজার করা, নেমন্তন্ন করা, কাজ তো আর কম নয়। রাতের দিকে বাবা আমাকে কাছে ডাকলেন। বাবার মাথার পাশে বসলাম, বাবাকে অভয় দিতে লাগলাম, বাবা এইবার আপনি ভালো হইয়া যাইবেন। বাবা হাসলেন, বললেন, শোনো, আজ আমি তোমারে কয়টা কথা কমু, সারা জীবন কথাগুলো মনে রাখবা। আমি বাবার দিকে তাকিয়ে, বাবা আমার হাত দুটো ধরলেন, তার চোখের কোণে জল। বাবা বললেন, তোমাগরে ঠিক পথে রাখনের লিগা অনেক সময় অনেক শাসন করছি। তুমি আমার মাইয়া সন্তান বইলা কম অপমান করি নাই তো তোমারে, তাই আজ একখান কথা স্বীকার কইরা যাই মাগো, আমি যেন জন্মে জন্মে তোমার লাখান কন্যা সন্তানের বাবা হইতে পারি। আমার পুত্র নাই বইলা আমার কোনো দুঃখ নাই, তুমি আমার পুত্রের অধিক। সারা জীবন আমার আশীর্বাদ থাকবো তোমার উপর, তুমি আমারে ক্ষমা কইরো মা। বাবার কথা শুনে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। বাবা চিরকাল শাসন করবেন, বকবেন, ধমকাবেন, এই তো জানি, কিন্তু বাবা এই সুরে কেন কথা বলছেন? বাবা অনেকক্ষণ আমার মাথায় হাত বোলালেন, আক্ষেপ করলেন, তোমারে আমি পাত্রস্থ করতে পারলাম না, তাই আমি জানি তুমি কোনোদিন একা থাকবা না, চিরটা কাল অনেক মানুষের ভরসা হইয়া থাকবা তুমি। শেষের দিকে বাবার স্বর ক্লান্ত শোনাচ্ছিল। বললাম, বাবা এবার ঘুমন, কাল কথা কমু। বাবা চোখ বুঝলেন। আমি নিজের ঘরে ফিরে এসে অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। কিছুতেই ঘুম আসতে চাইছিল না। মনে মনে ভাবতে লাগলাম, বাবা আজ সারাটা দিন বেশ ভালো ছিলেন, তা না হলে কতদিন পর এত কথা বললেন একসঙ্গে। কিন্তু বাবা এইসব কথা
কেন বললেন আজ? কেনই বা বাবার চোখ বারবার জলে ভরে উঠছিল? ঠিক করলাম বাবা ভালো হয়ে গেলে বাবাকে নিয়ে কটা দিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরিয়ে আনবো। অনেক দিন একভাবে বিছানায় শুয়ে বাবা মনে মনে দুর্বল হয়ে গিয়েছেন। আমার বাবা কখনো দুর্বল হতেই পারেন না। দুর্বলতা আর যাকেই মানাক, আমার বাবাকে নয়। কখন যেন দু চোখ জুড়ে ঘুম নেমেছে। ভোরবেলা আমার ঘরের দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙল। বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। ধর্মর করে দরজা খুললাম। সোনাদি বলল, বাবা কিছুতেই চোখ মেলছেন না, বাবার গা ঠান্ডা। এক লহমায় গোটা পৃথিবী দুলে উঠল আমার। তারপরের ঘটনা ভালো করে মনেই পড়ে না, সব যেন গুলিয়ে যায়। শুধু কয়েকটা ছবি যেন সরে সরে যায় চোখের সামনে দিয়ে। বাবার বুকের ওপর শুয়ে কত কাঁদলাম, তবু বাবা সাড়া দিলেন না। আমার উন্মাদিনী মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন। অনেক লোকে ভরে উঠল বাড়ি। কারা যেন বাবাকে কাঁধে করে নিয়ে চলে গেল আমাদের বাড়ি থেকে। বাবার মহাবিদায় ঘটে গেল। জীবন থেকে অন্য এক মহাজীবনে পাড়ি দিলেন বাবা। আমি এতদিনে পুরোপুরি শূন্য হলাম। খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে গেলেন বাবা আমাকে। আর কোনো বনস্পতির ছায়া অপেক্ষা করে নেই আমার জন্য। মনে মনে কত কাঁদলাম। আমার গুমড়োনো কান্না কখন গান হয়ে উঠল। সকল শোকের পরিত্রাতা যিনি, তার গান মনের ভেতর গুনগুন করে উঠল। বাবার সব দেহ একটু একটু করে পুড়ে যেতে লাগলো। কারা যেন আমাকে দিয়ে আগুন ছোঁয়ালো বাবার মুখে। দাউ দাউ আগুনের লেলিহান শিখা বাবার শরীর ক্রমশ গ্রাস করতে লাগলো। মাত্র কটা ঘন্টার ব্যবধানে বাবা আমার ছবি হয়ে গেলেন। শুধু বেঁচে রইলেন আমার এবং তার অন্য সন্তানদের মনে। আমার মনের ভেতর তখন গুনগুন করে কিছু গানের কলি ভেসে উঠছিল। সহসা দারুণ দুঃখতাপে সকল ভুবন যবে কাঁপে, সকল পথের খোঁজে চিহ্ন, সকলে বাঁধন করে ছিন্ন। মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশও আসে। কখন কে জানে, কখন পথে চলে যেতে যেতে। এরকম মজা না আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন। প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।